আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের একটি ভয়াবহ দুর্নীতি। এটি অনেকটা বিদ্যুৎ সেক্টর, কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয় নয়। এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়, যে স্থপতি ইয়াফিজ উসমান যে মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তো বাংলাদেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে হরিলুট হচ্ছে এবং সাধারণ যে প্রকল্পের ব্যয়, এই প্রকল্পের ব্যয়ের চাইতে অনেক অনেক বেশি ব্যয় করে এটি বাস্তবায়ন হচ্ছে এবং এখানে সীমাহীন দুর্নীতি হয়েছে। এরকম যে বক্তব্য দেশে এবং দেশের বাইরে বহুদিন ধরে প্রচারিত হচ্ছিল এবং এখানকার বালিশ কাণ্ড থেকে শুরু করে আর অনেক কিছু মানুষের মুখে মুখে ফুটছিল। তো শেখ হাসিনার পতনের পর এবং পলায়নের পর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিউজ পোর্টাল তারা খবর প্রকাশ করেছে যে এখানে একেবারে চুক্তির প্রাথমিক অবস্থাতে $5 বিলিয়ন এখানে কমিশন হিসেবে শেখ হাসিনার পরিবার পেয়েছে। এবং সেই যে $5 বিলিয়ন মানে বাংলাদেশি টাকার প্রায় 60,000 কোটি টাকা। তো এই 60,000 কোটি টাকার যে কমিশন, সেই কমিশন শেখ হাসিনা নিয়েছেন। তারপর তার যে বোন শেখ রেহানা, তার কন্যা টিউলিপ সিদ্দিকী, যিনি বর্তমানে সংসদ সদস্য যুক্তরাজ্যের, গ্রেট ব্রিটেনের, এবং প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পর্যায়ে তিনি এখন নিয়োজিত রয়েছেন ক্ষমতাসীন দলের লেবার পার্টি। এরপর জয়ের নামে এসেছে, পুতুলের নামে এসেছে। আবার আমি বলছি 60,000 কোটি টাকা, $5 বিলিয়ন। খবরটা এমন একটা সময় এসেছে যখন শেখ হাসিনা আর বাংলাদেশে নেই এবং আমরা বাংলাদেশের কোনো মানুষই একেবারে বাজ বিচার না করে যাই যার মতো করে হই হুল্লোড় করে শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করে গালাগাল দিচ্ছি যে বাংলাদেশের একাই তিনি একটা প্রকল্প থেকে 60,000 কোটি টাকা তিনি কমিশন নিয়েছেন, পাচার করেছেন। এখন কতগুলো প্রশ্ন আসে এখানে, সেটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই প্রকল্পের ব্যয় কত? আমরা যতটুকু জানি যে 1,00,000 কোটি টাকার মতো। এখন স্বাভাবিক প্রশ্ন যে 1,00,000 কোটি টাকার একটি প্রকল্প যদি হয়, সেখানে কেউ সর্বোচ্চ 10%, 15% বা 10% কমিশন পেতে পারে। 10,000 কোটি টাকা হতে পারে, কিন্তু এটা 60,000 কোটি টাকা কি করে হয়? এই গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, পত্রিকাতে যেভাবে এসেছে মার্কিন প্রতিবেদনে, যে এই ডিলটি হয়েছে অ্যাজ এ কমিশন হিসাবে। অর্থাৎ এখানে রাশিয়ান যে রাষ্ট্রীয় সংস্থা, তারা বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে এবং সেই সংস্থার পক্ষে এজেন্ট হিসেবে শেখ হাসিনার যে বোনের কন্যা টিউলিপ সিদ্দিকী, তিনি বা তার কোম্পানি বা তার প্রভাবযুক্ত কোম্পানি, তারা এই কমিশনটি সেখান থেকে নিয়েছে। এটিকে ঘুষ বলে না কমিশন বলে। এবং এই ব্যবসার সঙ্গে পুরো এই শেখ পরিবারের, মানে বঙ্গবন্ধু পরিবারের, যাদেরকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের সন্তান সন্ততিরা জড়িত। খবরটা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা থেকে। আর খবরটি হলো শেখ হাসিনার বিরুদ্ধে, একই সঙ্গে মিস্টার ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এবং তার সরকারের বিরুদ্ধে। এর কারণ হলো এটি হয়েছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার থেকে সরকারের সঙ্গে এই চুক্তিটি হয়েছে। কাজেই রাশিয়ান সরকার শেখ হাসিনার সরকারকে নয়, ব্যক্তি শেখ হাসিনাকে এবং তার পরিবারকে 60,000 কোটি টাকা ঘুষ দিয়েছে। এখন এই ঘুষটি কি একসঙ্গে দিয়েছেন, না পার্ট পার্ট দিয়েছেন, এটি একটা প্রশ্ন। এর কারণ হলো এখনো পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির আংশিক কাজ বাকি আছে। এখনো পর্যন্ত যে কাজ আছে আরো 20 থেকে 25 হাজার কোটি টাকার বা 30,000 কোটি টাকার কাজ আনুমানিক বাকি আছে পুরো প্রকল্পটি চালু করার জন্য।
তো সেখানে যদি ধরুন ১,০০,০০০ টাকার প্রকল্প ব্যয় হয়, তাহলে এ যাবৎকালে কাগজে কলমে দেখানো হয়েছে ৬০ থেকে ৭০,০০০ কোটি টাকার কাজ, এখনো ৩০,০০০ কোটি টাকার কাজ বাকি আছে। তাহলে শেখ হাসিনার পরিবার যে ৬০,০০০ কোটি টাকা ঘুষ খেয়েছে, সেই ঘুষটি একসঙ্গে ৬০,০০০ কোটি টাকা যদি রাশিয়া দিয়ে থাকে তাকে, তাহলে এখানে টাকা কিভাবে খরচ হয়েছে বা বাংলাদেশ সরকার এখানে কত কিছু দিয়েছে, এই জিনিসগুলো আমার কাছে মিলছে না। ২ নম্বর প্রশ্ন হলো যে আমেরিকার এখানে বাংলাদেশে সবসময় একটা বিরাট স্বার্থ থাকে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের অনেক ঘটনার সঙ্গে আমেরিকা জড়িত, এবং এখন যে ক্ষমতার পালাবদল, যদিও আমেরিকা এই দামি নির্বাচনের আগে সর্বোচ্চ চেষ্টা করেছিল একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং সেই নির্বাচনে বিএনপিকে আনার জন্য। তারা কি চেষ্টা করেছিল কি করেছিল না এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না। অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে তারা বিএনপিকে ক্ষমতায় আনতে চায়, কিন্তু ঘটনা ঘটার পর মনে হলো যে বিএনপিকে তারা ব্যবহার করেছে, রাজপথ উত্তেজিত রেখেছে এবং আওয়ামী লীগ সরকারকে একটা চাপের মধ্যে রেখেছে, এবং সেই চাপের মধ্যে রেখে তারা তাদের যে বিমান বই এটি বিক্রি করার চেষ্টা করেছে। এটা মোরালেস ওপেন সিক্রেট। আর শেখ হাসিনা যে অভিযোগ করেছেন সেটি হলো তারা সেই আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ, এই দ্বীপটিকে তারা লিজ দিতে চেয়েছিল তাদের সামরিক ঘাঁটি করার জন্য। আমেরিকা বলেছে আমরা এটা করি। আর যেটি বাস্তবতা সেটি হলো সরকার একেবারে শেষের দিকে ভয় পেয়ে গিয়ে আমেরিকা ম্যানেজ করার জন্য তারা সেই যাকে বলা হয় গভীর সমুদ্রে যে তেল গ্যাস অনুসন্ধানের যে দায়িত্বটি, এটা বিশাল একটা কাজ। এটি আমেরিকার যে কোম্পানি একজন মোবিল, এই কোম্পানিকে দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সরকার একেবারে বিনা বাধায় ভারতের মদদে একটা দামি নির্বাচন করে ফেলে। ফলে নির্বাচনের পরে সরকারের অহমিকা বোধ বেড়ে যায়। তারা কেবলমাত্র ভারতকে স্বীকার করতে থাকে, তাও আংশিকভাবে। চীনকে তো একেবারে পাত্তাই দিতে নারাজ ছিল। আর আমেরিকার পিটার ডি হাসকে আপ্যায়ন করার জন্য তাকে দাওয়াত করে হাঁসের মাংস রেডি করে রেখেছিল। তো এরকম একটা অবস্থা ছিল ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস জুড়ে। সরকারি একটা যাকে বলা হয় নির্ধারণ একটা যাকে বলে সফলতার স্বর্ণশিখর ছিল। তো সেই সময়টিতে আমেরিকা মূলত এখান থেকে তাদের যে স্টেশন ছিল, ইনভেস্টমেন্ট ছিল, সরকারকে চাপ প্রয়োগ করার ক্ষেত্রে যা যা ছিল সব কিছু গুটিয়ে এমনকি রাষ্ট্রদূত পিটার ডি হাসকে তারা এখান থেকে নিয়ে যায়, অথবা পিটার ডি হাস চাকরি থেকে ইস্তফা দেয় এবং নতুন রাষ্ট্রদূত যোগদান করার কথা, এবং তিনি এখনো পর্যন্ত আসেননি। এবং এই আমি যখন ভিডিওটা করছি তখন পত্রিকায় এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভিসা কার্যক্রম এখন পর্যন্ত স্থগিত করে রেখেছে। তো সেই অবস্থাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা এরকম একটা নিউজ দিল, যে নিউজ নিয়ে আমরা সবাই খুব হইচই করছি কোনো কিছু না বুঝে। এর ফলে কি হচ্ছে, আমেরিকা এবং রাশিয়ার যে ওয়ার, যুদ্ধ, যেটি ইউক্রেনের ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে এসেছে, ঠিক সেরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। এর কারণ হলো সরাসরি শেখ হাসিনাকে আঘাত করে মূলত রাশিয়াকে বাংলাদেশের ব্যাপারে নাক গলাতে বাধ্য করা হচ্ছে, এবং এখানে অনেকগুলো বিপত্তি রয়েছে। নতুন সরকার সেটা কিভাবে হ্যান্ডেল করবেন সেটা তাদের ব্যাপার। প্রথম যে বিপদ সেটি হলো পুরো প্রকল্পটি পরিচালনার দায়িত্ব রাশিয়ান সরকার, এবং এটি রাশিয়ার অর্থে প্রায় ৯০,০০০ কোটি টাকা রাশিয়ার বিনিয়োগ রয়েছে, বাকি টাকা সরকার দেবে। তো ৯০,০০০ কোটি টাকা যদি রাশিয়ার বিনিয়োগ থাকে এবং এটি ঋণ পরিশোধ করতে হবে, এবং এই প্রকল্পের বাকি কাজগুলো করতে হবে। আর এই প্রকল্পে যে সকল টেকনিক্যাল সাপোর্ট, 100% টেকনিক্যাল সাপোর্ট রাশিয়া। এবং আপনি জানেন যে এখানে ইউরেনিয়াম যে জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে, যেটি দিয়ে পারমাণবিক বোমা তৈরি হয়। তো এই রাশিয়ার যে প্রযুক্তি, এটি কোনো অবস্থাতেই রাশিয়া চাইবে না আমেরিকার কাছে চলে যাবে। তারা এখান থেকে এই প্রকল্প বন্ধ করে চলে যাবে, অথবা এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য তারা এখানে শক্তি প্রয়োগ করবে, অথবা এই প্রকল্পে তারা যে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগের অর্থ বাংলাদেশ থেকে
সুদে আসলে ফেরত নেওয়ার জন্য চাপ প্রয়োগ করবে। এবং রাশিয়ার মতো একটা পরাশক্তির এই চাপ আমাদের মতো একটা দরিদ্র রাষ্ট্র ১ সেকেন্ডও এটি আমরা সামাল দিতে পারব না। তো এখন যে প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এটির পরিণতি আগামী দিনে ভয়াবহ হবে। এবং আমরা জানি যে আমরা প্রায়ই বিভিন্ন দেশের দ্বারা, এজেন্সির দ্বারা যাকে বলা হয় অনেক কুকর্ম করেছি অতীতে এবং নিজেদের কপাল নিজেরা কুড়াল মেরেছি। পাকিস্তান জমানাতে সেই যখন যুক্তফ্রন্ট সরকার এলো, আওয়ামী লীগ সরকার এলো, তখন ঠিক ভারতের মদদে, ওই সময়টিতে ভারতের মদদে বাংলাদেশের যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি আদমজি জুটমিল, সেখানে তখন প্রায় ৩৫,০০০ ওই জমানাতে 1955, 57, 56-এ একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রিতে ৩৫,০০০ লোক চাকরি করা মুখের কথা না। এখনকার জমানাতে ধরেন কোনো একটা প্রতিষ্ঠানে যদি ২ লাখ লোক চাকরি করে, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই, সেনাবাহিনীর আছে বা পুলিশের আছে, এছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের ২ লাখ কর্মী নেই। তো ১৯৫৪ সালে একটি প্রতিষ্ঠান যদি ৩৫,০০০ লোক নিয়োগ দিয়ে থাকে এবং তখন যদি বাংলাদেশের জনসংখ্যা ৫ কোটি হয় আর এখন যদি ১৮ কোটি হয়, তাহলে বোঝার চেষ্টা করি যে আদমজি যদি ওই অবস্থায় চলতে থাকে, এখন একটা সিঙ্গেল ইউনিটে ২ লাখ লোক সেখানে কর্মরত থাকবে। এত বড় একটা শিল্প প্রতিষ্ঠানে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হলো ভারতের মদদে। এবং আমরা বাঙালি এখনো কিছু না বুঝে সেই জায়গাতে যোগদান করলাম এবং এর প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের পতন হলো। আর পুরো পাকিস্তানে সামরিক শাসন চলে আসলো এই আদমজির ঘটনাকে কেন্দ্র করে। তো এখন নতুন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসছেন। ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য মার্কিন কি পরিকল্পনা ছিল এটা আমি বলতে পারবো না। তবে সেই পরিকল্পনা যদি থেকে থাকে, তাদের পরিকল্পনায় ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানটা এসেছে একেবারে যার শতভাগ কৃতিত্ব দুই পক্ষে। প্রথম কৃতিত্বটা হলো শতভাগ কৃতিত্ব আওয়ামী লীগের, তারা অপকর্ম করেছে। আর দ্বিতীয় যে শতভাগ কৃতিত্ব, সেটা হলো ছাত্র এবং জনতা। তারা যে সাহস এবং শক্তি দেখিয়ে পুরো পরিস্থিতিতে সাহস হারায়। এর ফলে একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং যেহেতু আগেই প্লট করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের যারা লোকজন ছিলেন, তারা মার্কিন পরিকল্পনায়, পশ্চিমাদের পরিকল্পনায় দেবতা রূপে আমাদের সমাজে প্রতিষ্ঠিত ছিলেন। ফলে যখন একটা জায়গা খালি হলো, তো সেখানে আওয়ামী লীগকে হটিয়ে কেউ বাংলাদেশে বিএনপিকে ক্ষমতায় বসাতে চায়নি। ইন্টারিম একটা অন্তর্বর্তীকালীন সময়টিতে সবাই চেয়েছে ভালো কিছু মানুষ ক্ষমতায় আসুক। আর যেহেতু ভালো মানুষ হিসেবে ডক্টর ইউনূসের যে সুনাম সুখ্যাতি পশ্চিমা মিডিয়া এবং তাদের মদতপুষ্ট বাংলাদেশি মিডিয়া তাকে একেবারে দেবতার আসনে বসিয়ে রেখেছিল। ফলে সেই ভ্যাকুয়ামে তাদের বসতে ১ মিনিট সময় লাগে। তো সঙ্গে সঙ্গে তারা সেখানে বসে গেছে। বসে যাওয়ার পরে এখন ভারত চক্রান্ত করছে, পাকিস্তান চক্রান্ত করছে, আর অনেক ইউনূস বিরোধী হাজার হাজার চক্রান্ত করছে এবং আমাদের দেশে দীর্ঘদিন ধরে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী একটা বিরাট চক্র রয়েছে। বিশেষ করে যারা বাম সংগঠন করেন, অত্যন্ত শক্তিশালী এই সংগঠনগুলো, ছোট কিন্তু তারা অত্যন্ত শক্তিশালী। তারা মার্কিন সাম্রাজ্যবাদকে, পুঁজিবাদকে কখনোই পছন্দ করে না। তো এই শক্তিটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বন্ধুরূপে বা শত্রুরূপে, প্রতিদ্বন্দ্বী রূপে প্রতি মুহূর্তে তাকে বিব্রত করার চেষ্টা করছে, যেন তিনি পরাজিত হন। এরই ধারাবাহিকতায় হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে একটা পত্রিকার খবর, যে একটা দুর্নীতির খবর, যেটি নিয়ে বিচার বিশ্লেষণ করার সময় আমরা কেউ পাচ্ছি। আমরা প্রথমেই এটি নিয়ে হই হুল্লোড় করছি। দ্বিতীয়ত এই টাকা ফেরত আনার জন্য, মানে ৬০,০০০ কোটি টাকা ফেরত আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি চাপ প্রয়োগ করছি। এবং তিনি ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন বা ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে যদি বৈঠক করে থাকেন, সবাই ধরে নিচ্ছে যে লন্ডন থেকে এই ৬০,০০০ কোটি টাকা ফেরত আনার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন। কেউ কেউ বলছেন যে পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন মিস্টার তৌহিদ, তিনি ইংল্যান্ড গেছেন মূলত এই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। এইরকম যে অলীক এবং বাস্তবতা বিবর্জিত বিষয়গুলো যেভাবে আসছে, তা আসলে ডক্টর ইউনূসের জন্য বিরাট বোঝা হয়ে দেখা দেবে। কারণ হলো আমেরিকাতে সম্ভব, কানাডাতেও সম্ভব, কিন্তু ইংল্যান্ডের যে ইকোনমি, সেই ইকোনমিতে ৬০,০০০ কোটি টাকা তো দূরের কথা,
1 কোটি টাকা সরকারকে না জানিয়ে সেখানে আসলে ঢোকা সম্ভব না, ব্যাংকিং ব্যবস্থায় নয় এবং নন ব্যাংকিং ব্যবস্থাতেও সম্ভব নয়। পুরো সিস্টেমটাকে তারা ওইভাবে তৈরি করেছে। কাজেই টিউলিপ যদি 60,000 কোটি টাকা যে কোনোভাবে ইংল্যান্ডে ঢুকিয়ে থাকে, টিউলিপ এবং ধরুন আরো 60,000 লোককে নিয়ে, 60,000 কোটি টাকা যদি 60 জন লোককে নিয়ে একটা সিন্ডিকেট করে ঢুকিয়ে থাকে, এক একটা ভাগে 1,000 কোটি টাকা পড়ে। তো এই টাকা যদি ইংল্যান্ডে গিয়ে থাকে বা টিউলিপ যদি এই ঘটনার সাথে ন্যূনতম তার সম্পৃক্ততা থাকে, এটি বের করতে ইংল্যান্ডের সরকারের লাগবে 1 মিনিট। 2 নম্বর হলো, যদি টিউলিপ এই কাজটি করে থাকে তাহলে সে 1 ঘন্টাও ইংল্যান্ডে রাজনীতিতে থাকতে পারবেন না। 3 নম্বর হলো, ওখানে যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জীবন বলতে গেলে আমাদের বাংলাদেশের মতো না, অনেক ট্রান্সপারেন্ট। ফলে টিউলিপ কয় টাকার মালিক, তার বাড়িতে কি কি আছে, কোথা থেকে অর্থ আসে, তার নির্বাচনের ব্যয় কি, সব ব্যাপারে তাকে টু দি পয়েন্টে তাকে ডকুমেন্ট তৈরি করে সরকারের যে বিভিন্ন বিভাগ সেখানে জমা দিতে হয়। তো কাজেই যদি এরকম কোনো লেনদেনের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতো, তিনি লেবার পার্টির মনোনয়ন, ইলেকশন তো দূরের কথা, মনোনয়নই তিনি পেতেন না। তো কাজেই আমরা যখন কোনো একটা বিষয় আসে, অবশ্যই আওয়ামী লীগ সরকারের বিশাল বিশাল দুর্নীতি রয়েছে, সীমাহীন দুর্নীতি রয়েছে, আমরা সেগুলো নিয়ে কাজ করবো, কিন্তু এমন কথা বলবো না যে কথার ফলে আমাদের সঙ্গে মানে বিশ্বের পরাশক্তিগুলোর একটা দূরত্ব তৈরি হয়ে যায়, শত্রুতা তৈরি হয়ে যায়, এবং আমেরিকা এবং রাশিয়া কিংবা ভারত চীন কিংবা ভারত পাকিস্তান এদের যে পলিটিক্যাল ব্যাটেল বা মিলিটারি ব্যাটেল, এটার অধিক্ষেত্র যেন আমাদের গাঙ্গেয় বদ্বীপটা না হয়, সেই ব্যাপারে আমাদের সবাই আমরা সচেতন থাকবো, এই আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।